আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে অন্ধকার এপিসোড 14 সিজন 1। তো আজকে আপনাদের শুরু হয়ে গেল আপনাদের পছন্দসই অন্ধকার। আর আজকে আপনারা হয়তো অনেকে অবাক হতে পারেন আজকে শান্ত থাকার বদলে কেন এম ওয়াফি। তো এর মূল রিজনটি হলো আজকে আমাদের বছরের শেষ অন্ধকার হচ্ছে, আর সিজন 2ও হতে পারে, তো নাও হতে পারে। তো যেহেতু শেষ হতে পারে সেহেতু আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এম ওয়াফি আপনাদের পছন্দের সে অন্ধকার নিয়ে। এবং আজকে বাংলাদেশে এসে পৌঁছেছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে তিনি দেশে এসে পৌঁছেছেন, তাই সব যানবাহন বন্ধ। বর্তমানে আপনারা ঘড়িতে দেখতে পাচ্ছেন সময় 9:39 হয়ে গিয়েছে। তো এত দেরি হওয়ার কারণটা হচ্ছে আমরা যানবাহন একটু দেরি হয়েছে। আজকে গাইস ক্রিসমাস ডে, আজকে এত শীত পড়ছে গাইস, আমার আজকে অন্ধকারে আসার কোনো ইচ্ছা ছিল না। আমি ভাই অন্ধকারে আজকে আইতাম না। তো যেহেতু তাই সেই বসি শান্ত ভাইয়ের কিছু বক্তব্য শুনে দিই। আসসালামু আলাইকুম। অবশেষে চলে আসলো আপনাদের শহরে অন্ধকার। আজকে আজকে আসলে আসার একদমই ইচ্ছা ছিল না। আজকে আসার প্রধান কারণ হচ্ছে আপনারা জানেনই, আপনারা তাও এম ওয়াফির মুখ থেকে শুনে নিন আজকে আসার রিজনটা কি। আপনাদেরকে তো আমরা বললামই যে এটা হচ্ছে আমাদের এই বছরের শেষ অন্ধকার। সামনের বছর সিজন 2 হতে পারে, নাও হতে পারে। সেজন্য আজকে আমি এবং শান্ত এসে পড়েছে। আজকে আমার আসার কোনো ইচ্ছে ছিল না, তাও আপনাদের কথা চিন্তা করে চলে আসলাম। সেই জন্য তো একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব দেওয়াই যায়, তাই না? আপনারা জানেন 3 এপিসোড বিরতি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আসলে আসার জন্য আগ্রহ প্রকাশ করলেন যে আজ তো শেষ অন্ধকার, এবছরের তো একটা স্মৃতিচারণের জন্য অন্ধকারটি করতেই হয়। আসলে অন্ধকার আমাদের 14টা এপিসোড পর্যন্ত না, আপনারা যেমনটা ভাবছেন। এর আগে আমরা আমাদের বিগত চ্যানেলে মনে নেই এখন কতটি এপিসোড করেছি। সো এবছর আমরা পুরাটাই অন্ধকার করেছি, কিন্তু আমরা এই নতুন চ্যানেলের জন্য নতুন ভাবে শুরু করলাম, কারণ আগের ফাইলগুলো হারিয়ে গেছে। যেহেতু ফাইল ছাড়া হচ্ছে না, তাই আমরা নতুন করে শুরু করলাম। তো আজকে যে হাড় কাঁপানো শীত, আমি আজকে ভিতরে ভাই 3টা জামা পরছি ভাই, টুপি পরছি, তাও আমি কাঁপতাছি। কিভাবে বলবো গাইস, আজকে এত শীত, নদী পার হয়ে আঙ্গ পুরো জানটা বাইরে হয়ে গেছে আজকে। আর ভাই আজকের এপিসোডটা যদি আপনারা মানে কমেন্ট লাইক না করেন ভাই, অনেক মানে ডিমোটিভেটেড হবো। আগের এপিসোডে আপনারা আশাজনক অত একটা আমরা দেখিনি সাপোর্ট। এবং আজকে হচ্ছে ক্রিসমাস ডে, খ্রিস্টানদের সব থেকে বড় দিন এবং তাদের সবচেয়ে প্রধান উৎসব। এই উৎসবটি 25শে ডিসেম্বর প্রতি বছর পালিত হয়ে থাকে। এই দিনটিকে ঘিরে বিভিন্ন ইতিহাস ও কথা রয়েছে, আমরা সামনে বলবো। কারণ আমাদের আজকে একটি ইমেল এসেছে, এক খ্রিস্টান ভাই হয়তোবা পাঠিয়েছে এটা, তা আপনাদের শোনাবো। তো বেশি দেরি করছি না, আজকে লাস্ট এপিসোড যেহেতু, আর অত বড় করার ইচ্ছা নেই, কারণ যত রাত হবে তত সমস্যা। তবুও 1 ঘন্টার কাছাকাছি আমরা থাকবো, তবুও 1 ঘন্টার কাছাকাছি আমি এম ওয়াফি এবং শান্ত আসলে ভাই আমি 1 ঘন্টার পক্ষে না ভাই, এরা কইরা লাভ নেই ভাই। আমরা মানে বেশি সময় দিতেছি কিন্তু ভিউজ তো কম ওঠে। আপনি দেখবেন একটা বিষয়, যেটা আমরা কম মিনিট করি ওটাই বেশি ভিউজ ওঠে ভাই। আজকে দেখি দর্শকদের কথা চিন্তা করে হয় কিনা। তো যাই হোক, আজকে শেষে এপিসোডটা এনজয় করুন। আমরা আগের সপ্তাহে আসতে পারিনি, কারণ একটু সমস্যা হয়ে গিয়েছিল আমাদের ফোনে, এবং বিভিন্ন সমস্যার কারণে আসিনি, এবং কমিউনিটি পোস্টটাও দিতে পারিনি। তার জন্য দুঃখিত। এবং আজকে বেশি দেরি না করে দুজনের কথাগুলো তো সব বলেই ফেললাম, এবং সামনে আরো বলবো, দেখা যাক। তো এখন শুরু করা যাক বেশি দেরি না করে। আর কালকে গাইস আমরা সাভার যাচ্ছি, আপনারা মানে গাজীপুরের সাভার। তো আজকে শুরু করছি এপিসোড বেশি দেরি না করে। আজকে আসলে আসার একদম ইচ্ছা ছিল না, আমি তো প্রায় 8টা পর্যন্ত ডিসিশন ছিল যে আজকে হবে না, কিন্তু 9টা বাজে আমি ভেবে দেখলাম, হঠাৎ মনে পড়লো যে এই বছর তো আর কোনো সপ্তাহ হবে না। তাই আফি ভাইকে বললাম, এই কষ্টে স্টুডিওটা যেখানে নিয়েছি গাইস, অনেক কষ্ট হয়েছে আসতে। তো বেশি দেরি করবো না, সরাসরি সুইচ।
তো গাইস আজকের জন্য আমরা আমাদের কথা সেগমেন্ট হয় না, মানে আজকের জন্য আমরা কথা শেষ করলাম। তো তো আমরা শুরু করছি আমাদের এই ইমেল সেগমেন্ট। তার আগে ছোট্ট 2 মিনিটে হয়তো বা বিরতি, তো শোনা শুরু। কিছুটা অলৌকিক বা অনেকটা অমীমাংসিত, আর এই চারও যেখানে একত্রিত বা মিলিত হয় বা শোনা যায় তা হলো অন্ধকার। প্রতি বৃহস্পতিবার রাত 10টায় only on Infography. Please listen on your own risk. অন্ধকার with FM Wafi. What do you want? Run Jakarta. বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানুষের অভাব নেই। অতিরিক্ত মানুষ থাকলেও এখানে ভূতের ও কমতি নেই। 100% সত্য ঘটনা কোথাও খুঁজে পাওয়া যায় না, এমনকি যারা ঘটনা বলতে চান কিন্তু আত্মবিশ্বাস তারাও জানেন আমরা অনেক আবেগ বিবেক এবং কৌতূহলী মানুষদের নিয়ে তৈরি করেছি একটি শো। এটি শুধু কোনো শো নয়, এটি একটি বাস্তবতা। আপনি চাইলে আপনার ভয়ঙ্কর অথবা হরর ইমেইল আমাদেরকে পাঠাতে পারেন। অ্যাড্রেসটি হলো onthar909@gmail.com, অথবা কল করতে পারেন 01712001। গাইস আমরা এই বিরতিটা পুরো শুনে নিই, কারণ বিরতিটা মানে আমি ভুল করে ফেলেছি। বিরতিটা আমরা আবার তৈরি করব, অবভিয়াসলি আমি না, অন্যজনই তৈরি করবে। তো বিরতিটার নাম্বারটা হবে 018962271090, 018962271090। এটা হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার। এটা আপনার কোনো হোয়াটসঅ্যাপ কিংবা ইমো পাবেন না, ডাইরেক্ট কল করতে হবে। তো আজকে ইমেল সেগমেন্টে আমরা চলে যাচ্ছি। প্রথমে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে ক্রিসমাস স্টোরি। আমাদের মাঝে অনেকেরই কৌতূহল হয় যে ক্রিসমাস স্টোরি কে মানে কিভাবে তৈরি হলো, তা আমরা একটু জানবো। তো শুরু করছি আমরা শুরু করছি। ক্রিসমাস নাইটের ঘটনাগুলি। জায়গা ইউরোপের এক ছোট্ট পাহাড়ি শহর। শহরের প্রাচীন চার্চ আর তার ঘটনাগর 2000 বছরের পুরানো। অশুভ রাত, ক্রিসমাস ইভে। রাত 12টা বাজলে চার্চের ঘন্টা বাজে। এই নিয়ম 100 বছর ধরে, কিন্তু এক কথা সবাই জানে, যদি ঘন্টা 13 বার বাজে তাহলে আর কেউ নতুন বছর দেখে না। ভুল গণনা। 2021 সালে ক্রিসমাস ইভে চার্চে বৃদ্ধ ঘণ্টাবাদক ফাদার এলিস অসুস্থ ছিলেন। তার বদলে দায়িত্ব নেয় এক তরুণ স্বেচ্ছাসেবক নোয়াহ। রাত ঠিক 12টায় সে দড়ি টানতে শুরু করে। 1, 2, 3। হঠাৎ মাঝপথে তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে যায়। কেউ যেন তার পিছন থেকে দাঁড়িয়ে ফিসফিস করে। আরেকবার 13তম ঘন্টা। নোয়াহ থেমে যেতে চেয়েছিল, কিন্তু তার হাত আর নড়ছিল না। 13তম ঘন্টা বেজে ওঠে। নিচে শহরের আলো একে একে নিভে যায়। বরফ পড়া থেমে যায়। সব শব্দ হারিয়ে যায়। ভয়াবহ দৃশ্য। নোয়াহ নিচে তাকিয়ে দেখে শহরের মানুষ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, কিন্তু চোখ নেই, ছায়া নেই। সবাই একসাথে ফিসফিস করে, উপহার তো। শেষ উপহার। পরদিন সকালে চার্চ খোলা, ঘন্টাঘর ফাঁকা, নোয়াহ নিখোঁজ। ঘন্টার নিচে শুধু একটা বক্স পাওয়া যায়, ভেতরে একজোড়া চোখ। বক্সের উপর লেখা ক্রিসমাস গিফট অ্যাকসেপ্ট। আজও সেই শহরে আজও ক্রিসমাস ইভের রাতে কেউ চার্চে ঘন্টা বাজে না, আর কেউ যদি 13 বার ঘন্টা শুনে, ঘন্টা নিচ থেকেই বাজে। এছাড়া আমি ক্রিসমাস ডের হিস্টোরি বলছি, ভালো লাগলে বলবো। ক্রিসমাস কি? ক্রিসমাস হচ্ছে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব।
এই দিনে যিশু খ্রিস্ট এর জন্ম উদযাপন করা হয়। তারিখ 25 ডিসেম্বর। যিশু খ্রিস্টের জন্ম। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যিশু জন্মগ্রহণ করেন বেথলেহেমে। তার মা মেরি, পিতা হিসেবে পরিচিত জোসেফ, আর জন্ম নেয় একটি গোয়াল ঘরে, স্টেবল। দেবদূতেরা এই জন্মের সংবাদ দেয়। তিনজন জ্ঞানী ব্যক্তি, 3 ওয়াইজ ম্যান, উপহার নিয়ে আসে। এই জন্মকে বলা হয় দ্য বার্থ অফ সেভর, মানব জাতির ত্রাণকর্তার জন্ম। 25 ডিসেম্বর কেন? আসল সত্য হলো বাইবেলে যিশুর সঠিক জন্ম তারিখ লেখা নেই। তাহলে 25 ডিসেম্বর কেন? রোমান রাজ্যে 25 ডিসেম্বর ছিল সান গড সোল ইনভিক্টাস এর উৎসব। শীতকালীন সূর্যাস্ত, উইন্টার সোলস্টিক সময়, খ্রিস্ট ধর্ম ছড়ানো সময়। এই দিনকে যিশুর জন্মদিন হিসাবে গ্রহণ করা হয়। 4th শতাব্দী রোমান চার্চ ক্রিসমাস উদযাপন শুরু হয় কবে? 4th শতাব্দী প্রথম আনুষ্ঠানিক ক্রিসমাস পালিত হয়। তারপর পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে আমেরিকা, আফ্রিকা, এশিয়ায়। সান্টা ক্লজের ইতিহাস। সান্টা ক্লজ কিন্তু বাইবেলের চরিত্র না, তার উৎস সেন্ট নিকোলাস, 4th শতাব্দী। তিনি ছিলেন দয়ালু, গোপনে গরিবদের সাহায্য করতেন। ধীরে ধীরে লোককথায় রূপ নেয় আধুনিক সান্টা। এর লাল পোশাক জনপ্রিয় করে কোকা কোলা। কোকোয়া নয়, কোকা কোলা। 1930 ক্রিসমাস ট্রি কোথা থেকে গেল? শুরু জার্মানি থেকে। এভারগ্রিন গাছ চিরজীবনের প্রতীক। পরে আলো, বল, তারকা যোগ হয়। উপহার দেওয়ার কারণ। 3 জ্ঞানী ব্যক্তি যিশুকে উপহার দিয়েছিল। ভালোবাসা ও দানের প্রতীক হিসাবে উপহার দেওয়ার প্রথা। আজ ক্রিসমাস মানে ধর্মীয় প্রার্থনা, পরিবার একসাথে সময়, আলো, গান, উৎসব, ধর্ম ছাড়া বিশ্বজনীন উৎসব। সংক্ষেপে ক্রিসমাস যিশুর জন্ম স্মরণ। 25 ডিসেম্বর ঐতিহাসিকভাবে নির্ধারিত। সেন্টা ট্রি গিফট। পরবর্তী সংস্কৃতি প্লাস ধর্মীয় প্লাস সামাজিক উৎসব। আমি মাইকেল প্রথমবার অন্ধকারের জন্য লিখলাম। থ্যাংক ইউ। আজকে এই 25 ডিসেম্বরে আপনার এই ঘটনাটি আমরা অনেক ধরে চাচ্ছিলাম, তো ফিরছি সেকেন্ড একটা স্টোরি নিয়ে। তা আপনাকে অসংখ্য থ্যাংক ইউ জানাচ্ছি মাইকেল, আপনাকে অসংখ্য থ্যাংক ইউ জানাচ্ছি। আপনি যদি প্রয়োজন মনে করেন আরও ঘটনা পাঠাবেন আজকের জন্য। SM ওয়াফি ইমেল সেগমেন্ট থেকে আমি শান্ত ভাইকে একটু বলতে চাই যে তিনি আরেকটা ইমেল পড়ে নিন, এরপর আমরা ভূত সমগ্রতে যাব। ভাই আরেকটা ইমেল পড়ে নিন মাইকেল ভাইয়ের ইমেলটা আমরা পড়লাম, পরে আমরা ভূত সমগ্রতে যাব। তো আর কি বলবো, ইমেলটা বেশ দারুণ ছিল। নেক্সট ইমেলে চলে যাই বেশি দেরি না করে। ওকে শান্ত ভাই, তাহলে পড়া শুরু করেন। এই ইমেল সেগমেন্ট আমি কেন পড়বো জান? ভাই ইমেল সেগমেন্ট তো আমার নির্ধারিত না ভাই, মানুষ আপনাকে অনেক দেখতে চায়, আপনি করুন, আপনার জন্য ভাই ভালো হবে। ভাই থার্ড সেগমেন্ট শুধু 5 মিনিটের জন্য একটা সেগমেন্ট করে লাভ আছে কোনো? হ্যাঁ ভাই, আপনি এখন ভাই করেন, জলদি করেন ভাই, সময় বাড়ায়। ভাই তাহলে ভূত সমগ্রটা আপনি করবেন। তো আজকে এই সেকেন্ড ঘটনা আমরা চলে যাচ্ছি, 4টা ঘটনা আসছে, তো আরেকটা আমি পড়ছি, দেখি কত বড়। মোটামুটি আছে। তো এটা ঘটনাটা পাঠিয়েছে রনি যেভাবে আমাদেরকে লিখেছে আমি সেভাবে আপনাদেরকে ঘটনাটা পড়ে শোনাচ্ছি। আমি রনি, আজকে আমার ঘটনা না পড়লে তোমার খবর আছে। ঘটনা শুরু 2023 সালের শেষ দিক। একটি ফ্ল্যাটে থেকে রাকিব একজন ফুড ডেলিভারি রাইডার, রাতে কাজ করে, দিনে ঘুম। একদিন রাত ঠিক 3:07 তার ফোন বেজে। আনকাউন্ট নাম্বার। কল রিসিভ করতেই ভেসে আসে একটা নারীর গলা। ভাইয়া দরজাটা খুলবেন? রাকিব চমকে ওঠে, সে একা থাকে। দরজার বাইরে কেউ থাকার কথা না, দরজার সামনে ডোর ভিউ দিয়ে তাকিয়ে দেখে কেউ নেই। কলটা কেটে যায়। ঠিক তখনই আবার কল। ভাইয়া আমি সিঁড়িতে, অন্ধকার, এবার গলাটা কান্না ভেজা। রাকিব দরজা খুলতে গিয়েও থেমে যায়, কারণ সে হঠাৎ খেয়াল করে দেখে ফোনের স্ক্রিনে কল টাইম
0:00, মানে শূন্যটা 00, মানে কলটা আসলে চলছেই না, পুরনো সত্য। সেই পরদিন সে কেয়ারটেকারের মুখ সাদা হয়েছে, সরি, সে কেয়ারটেকারকে জিজ্ঞেস করে, কেয়ারটেকার মুখ সাদা হয়ে যায়। সে বলে, ভাই, এই বিল্ডিংয়ে 2022 সালে এক মেয়ে লিফটে আটকে মারা যায়। রাত 3টার দিকে বিদ্যুৎ চলে গিয়েছিল। আরও ভয়ঙ্কর কথা, মেয়েটা শেষবার ফোনে শুধু একটাই কথাই বলেছিল, দরজা খুলুন। ভয়াবহ পুনরাবৃত্তি। এরপর থেকে রাকিব ছাড়াও পাশের ফ্ল্যাটের নিচতলে গার্ড সবাই রাত 3টার দিকে একই কল পায়, কিন্তু নম্বরটা ট্র্যাক করা যায় না। শেষ ঘটনা, এক রাতে রাকিব কল পেয়ে দরজাটা খুলে ফেলে। পরদিন সকালে তাকে পাওয়া যায় দরজার সামনে অচেতন। মোবাইল ভাঙে, স্ক্রিনে লেখা ছিল মিসড কল 3:07 AM। কিন্তু ওই সময় ফোনে কোনো সিমই ছিল না। বর্তমান অবস্থা, বিল্ডিংয়ের ওই লাইন এখনো খালি। লোকজন বলে রাত 3টায় ওই ফ্লোরে গেলে লিফট নিজেই থামে। তো বিল্ডিংটার কথা আপনাদের একটু বলা উচিত ছিল, তাহলে আমরা মানে রিসার্চের জন্য আমরা না যেতে পারলেও অন্য বড়দেরকে পাঠাতে পারতাম। তো থ্যাংক ইউ, আপনার ঘটনাটাও সুন্দর ছিল। এখন আমরা সরাসরি চলে যাবো ভূত সমগ্রতে। আমাদের 2টা ঘটনা হয়ে গিয়েছে নির্ধারিত। তো ভূত সমগ্রের জন্য আমরা শান্ত ভাইকে দিয়ে গেলাম। একটা ছোট্ট বিরতির পর ঘটনা নিয়ে ফিরছি। কিছুটা অদ্ভুত। ছোট্ট বিরতির পর ফিরলাম। আজকে আপনাদের জন্য অদৃশ্য যাত্রী পড়ব। আশা করি ঘটনাটা ভালো লাগবে। তো শুরু করছি অদৃশ্য যাত্রী। শীতের রাত, ভীষণ কুয়াশা। একটা লোকাল ট্রেন এসে থামলো সুখান পুকুর স্টেশনে। বগুড়া গাইবান্ধা লাইনের এই স্টেশনের গভীর রাতে ট্রেনে আজকাল যাত্রী তেমন হয় না। এ ট্রেনেরই ফাঁকা একটা বগিতে উঠে বসলো আরিফ। সে ছাড়া এই বগিতে আর কোনো যাত্রী নেই। একটু পরেই ট্রেন ছেড়ে দিল। গাড়ি কুয়াশা ভেদ করে ছুটতে একসময় বোনারপাড়া স্টেশনে থামলো। এককালে এই স্টেশনটি ছিল ভীষণ রমরমা। যমুনা সেতু চালু হওয়ার আগে তিস্তা মুখ ঘাটের রেলের স্টিমার এসে ভিড়ত। ওখান থেকে ট্রেন আসতো বোনারপাড়া জংশনে। একটা লাইন বগুড়া হয়ে সানান্তহারে যেত, অন্য লাইন যেত গাইবান্ধা হয়ে রংপুর, সৈয়দপুর, দিনাজপুরের দিকে। এখন সেই স্টিমার সার্ভিস নেই, ট্রেনের লোক সমাগমও নেই। ফলে বহুকালের জমজমাট বোনারপাড়া স্টেশনের আগের মতো রমরমা ভাবও দেখা যায় না। তাই বলে জায়গাটার গুরুত্ব যে নেই তা কিন্তু নয়। জায়গাটার লোক সমাগম, ব্যবসা বাণিজ্য রয়েছে, ট্রেনেও লোক চলাচল করে। তো বনপাড়ায় 4 জন যাত্রী উঠল এ বগিতে। 2 জন যে মহিলা তা পোশাক কি বলে দিচ্ছে, বাকি 2 জন যে পুরুষ সেটাও পোশাক দেখেই বোঝা যাচ্ছে। তবে অবাক করার মতো বিষয় হলো মহিলা 2 জনই খুবই পর্দানশীল, আর পুরুষরা পর্দা করার মতো করে চাদরে মাথা মুখ সব ঢেকে রেখেছে। মহিলারা বোরকা দিয়ে মুখ পর্যন্ত ঢেকে রেখেছে, আর বোরখার উপরেও চাদর জড়িয়েছে। পুরুষগুলো পাজামার সঙ্গে লম্বা পাঞ্জাবি পরেছে। তাদের সবার গায়ে ছাই রঙের চাদর। পোশাক আশাকের ক্ষেত্রে খুবই মিল সবার। হতে পারে তারা একই পরিবারের মানুষ এবং সবাই খুব ধার্মিক। আর একটি বিষয় অবাক করার মতো, তা হলো মহিলাদের উচ্চতা আর পুরুষের উচ্চতা প্রায় সমান, তা 6 ফুটের কম হবে না।
বাংলাদেশে এমন দীর্ঘদেহী মানুষ সবসময় সর্বত্র একসঙ্গে ফুটে কম হবে না। সবসময় একত্রে দেখা যায় না। তাই আরিফ বেশ অবাকই হলো। ট্রেন ছেড়ে দিল, প্ল্যাটফর্মের আলো বিদায় নিল, অন্ধকার আর কুয়াশায় বেদ করে একটানা হিস হিস শব্দ তুলে ছুটছে গাড়ি। আরিফ মনে মনে প্রস্তুতি নিয়ে রেখেছে, গাইবান্ধা এলেই ঝুপ করে নেমে পড়বে। বগিটার ভেতরে আলো নেই, টয়লেটটাও তালা মারা বন্ধ করে রাখা হয়েছে, তাই বেশ অস্বস্তি লাগছে ওর। এরপর ছোট একটা স্টেশনে গাড়ি থামলো। 2-1 মিনিটের মধ্যে আবার ছেড়ে দিল। কোনো যাত্রী উঠলো না এই স্টেশন থেকে। তবে গাড়ি ছাড়ার সময় প্ল্যাটফর্মের লাইটের আলোয় ও দেখলো পুরুষ দুজন বসে আছে, নারী দুজন নেই। ও ভাবলো গাড়ি থামার সময় তাড়াতাড়ি বোধহয় মহিলা দুটো নেমে গেছে। তবে বেশ কিছুক্ষণ আগে থেকে লক্ষ্য করেছিল একটা অপরিচিত এবং পুরুষ দুজন বসে আছেন, নারী দুজন নেই। ও ভাবলো গাড়ি থামাবার সময় বোধহয় মহিলা দুজন নেমে গেছে। তবে বেশ কিছুক্ষণ থেকে ও লক্ষ্য করছিল একটা পরিচিত এবং বিশ্রী দুর্গন্ধ আসছে কোত্থেকে। ট্রেন ছাড়ার পরেও গন্ধটা বাতাসের কারণে দূর হচ্ছে না। তবে ট্রেনটা ছাড়ার পর যখন আবার কুয়াশা আর অন্ধকারের ভেতর ঢুকে পড়লো, তখন হঠাৎ করে গন্ধের তীব্রতা বেড়ে গেল। গন্ধটা যদি বাইরে থেকে আসতো তাহলে বিরামহীন একই মাত্রায় এভাবে গন্ধ আসতো না। আর গন্ধটা আগের চেয়ে বেড়ে গিয়ে একই মাত্রায় অব্যাহত থাকাটাও অবিশ্বাস্য বলে বোধহয় আরিফের কাছে। তাই ভালো করে যাত্রীদের দিকে তাকাতেই অবাক হয়ে দেখলো দুজন পুরুষ মানুষের সঙ্গে আরো 3 জন পুরুষ মানুষ ওর উল্টো দিকে সিটে বসে আছে। অর্থাৎ এছাড়াই এই বগিতে যাত্রী সংখ্যা যখন 5, কিন্তু গাড়ি যখন স্টেশনে ছাড়ে তখন পরবর্তী 3 যাত্রী কেউই এখানে ছিল না। ও অনুমান করলো এই 3 যাত্রী বগিতে এসে বসার সঙ্গে সঙ্গেই গন্ধে এখানে ছিল না। ও অনুমান করলো এই 3 যাত্রী বগিতে এসে বসার সঙ্গে সঙ্গেই গন্ধের তীব্রতা বেড়েছে। এই পরিস্থিতিতে ওই গন্ধের কথা তোলার সাহস হারিয়ে ফেলল আরিফ। কারণ গন্ধের উৎস হিসেবে যাদেরকে সন্দেহ করছে তাদের কাছে এমন প্রশ্ন বলে অবান্তর বলে ভাবলো। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে এমন হয়ে উঠল যে গন্ধের তীব্রতা বসেই থাকাটা অসম্ভব হয়ে পড়ল। ও ঠিক করলো এবারে যে স্টেশন আসে সেটাতেই নেমে বগি পাল্টাবে। ঠিকই পরের স্টেশনে আসতে নামার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু অবাক হয়ে দেখলো 5টা লোকই আসন থেকে উঠে দাঁড়ালো। তারপর হাওয়ায় বাজতে বাজতে দরজা দিয়ে বেরিয়ে গেল। মনে মনে বেশ স্বস্তি ফিরে এলো। এই বগিতে আর থাকা নিরাপদ বলে মনে করলো না। তাই ঠিকই বগি থেকে নেমে দ্রুত পাশের বগিতে উঠে হাঁপ ছাড়লো সে। তার ছোট স্টেশন বলে এখানে গাড়ি থামালো না বেশিক্ষণ। ও দেখলো একটা ফাঁকা বগি, যাত্রী বলতে ও একাই। মনে মনে বেশ অবাক হলো, এমন তো হওয়ার কথা নয়, 2-4 জন যাত্রী তো থাকারই কথা ছিল। যাক সে কথা, গাড়ি যখন ছেড়ে দিয়েছে তখন এসব বাবা বৃথা। চুপচাপ বসে চোখ বন্ধ করলো। খানিকটা জিমুনিও এসেছে, তবুও পুরোপুরি গোলমাল না চলবে না, তাহলে গাইবান্ধায় নামতে পারবে না। কতক্ষণ এভাবে কেটেছে বলতে পারবে না ও। তবে একবার হঠাৎ করেই তন্দ্রা ছুটে গেল। আবারও সেই উৎকট গন্ধ। চোখ মেলে তাকাতেই দেখলো বিপরীত দিকে আসনগুলো দখল করে রেখেছে 6-7 জন চাদর মোড়া যাত্রী। এবার ভীষণ বিপন্ন বোধ করলো নিজেকে। শুধু কামনা করতে লাগলো দ্রুত ওর নামার স্টেশন এসে পড়ুক। একে একে আরো স্টেশন পার হলো, তবে নামার শক্তিও হারিয়ে ফেললো। তাছাড়া স্টেশনগুলোতে গাড়ি ছাড়ার সময় লোকগুলো হাওয়ায় হয়ে যায়। প্ল্যাটফর্মের আলোয় ওদেরকে দেখা যায় না। নিশ্চয়ই হয়ে বসে থাকতে থাকতে একসময় মনে হলো গন্ধটা নেই। নিজের ভেতরও কেমন একটা সজীবতার সন্ধান পেল সে। আসন থেকে লাফিয়ে উঠে দেখলো ট্রেন থেমে আছে, গাইবান্ধা এসে গেছে। সুইমিং পুলে ডাইভ দেওয়ার মতো দরজাপথে লাফ দিল সে প্ল্যাটফর্মে। এতক্ষণ শুনছিলেন অদৃশ্য যাত্রী। গল্পটি আমার কাছে অত একটা ভৌতিক বলে মনে হচ্ছে না।
যাই হোক, ঘটনাটি শেষ হলো। আশা করি আজকের বোধসঙ্গটা ভালো লেগেছে। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের জানাতে পারেন, কমেন্ট বক্স খোলা আছে সবসময়। আর আজ বেশি দেরি করতে চাচ্ছি না, কারণ যত দেরি করব তত শীত বাড়বে, দ্রুত বাসায় পৌঁছাতে হবে। তাই একটা ছোট্ট বিরতির পর সরাসরি আমরা সেকেন্ড সেগমেন্ট অর্থাৎ লিসেনিং সেগমেন্টে চলে যাব। তো স্টে টিউন উইথ আস। কিছুটা অদ্ভুত, কিছুটা অকল্পনীয়, কিছুটা অলৌকিক বা অনেকটা অমীমাংসিত। আর এই চারও যেখানে একত্রিত বা মিলিত হয় হতে পারেন কোন তা হলো অন্ধকার। প্রতি বৃহস্পতিবার রাত 10টায়। তো গাইস, আমরা এতক্ষণ একটা ইয়াতে ছিলাম, মানে কি বলে আর কি, ওটাতে ছিলাম। তো এখন আমরা চলে যাব সরাসরি আমাদের ভূত স্টুডিও লাইভটা শুনতে। তো স্টে টিউন উইথ আস। তো শুরু করছি। মোবাইলে মেসেজ এসে গেছে, করুন আরবি। আপনারা চাইলে সেখানে যেতে পারেন, স্পন্সর না, আমি বললাম। 26969 এই নাম্বারটিতে চলেন আমাদের আজকের এপিসোডের প্রথম যে গেস্ট রয়েছে, আমরা এখন একটু তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম আপনার? মোসাম্মদ নুফাইসা আফিয়া মাবরুরা। আরেকবার নামটা একটু জোরে বলুন। নুফাইসা আফিয়া মাবরুরা। আফিয়া, নাইস নেম। আপনি কি করেন আপনি? আমি হচ্ছি স্টুডেন্ট। পড়াশোনা করছেন? কিসে পড়েন? মাদ্রাসায় পড়াশোনা করেছি, বাকি এখন আমি মেডিকেল স্টুডেন্ট। মাশাআল্লাহ। আমাদের এই যে আগ্রহ আপনি কতদিন ধরে শোনেন? প্রায় 3 বছর যাবত। 3 বছর যাবত শুনছি। ভূত স্টুডিও এই শোটাতে আসার যে আগ্রহ হলো, কেন হলো? আমি অনেকদিন যাবত শুনতেছি, তাই মনে হলো যে সবার মতো আমিও এসে বলি আমার যে ঘটনাগুলো আছে তাই। আচ্ছা, চমৎকার। সো আমাদের আজকে যে বন্ধুটি রয়েছে আফিয়া, সে বেসিক্যালি তার জীবনের কিছু ভৌতিক এক্সপেরিয়েন্স, তার কালেক্টেড কিছু স্টোরি সবকিছু মিলিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবে। এবং আপনিও যদি মনে করেন যে হ্যাঁ, আমিও 2-3 বছর কিংবা তারও বেশি 7-8 বছর ধরে ভূত স্টুডিও শুনি এবং আমার কাছে মনে হয় যে আমার কাছে এই স্টোরিগুলো আছে যেগুলো আমি ভূত স্টুডিওতে গিয়ে শেয়ার করতে চাই, তাহলে অবশ্যই মোবাইলটা হাতে নিতে হবে, মেসেজ লিখে টাইপ করতে হবে আরবিএস স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাতে হবে 26969 নম্বরে। নিশ্চয়ই আগামী সপ্তাহে হয়তো আপনার সাথেও দেখা হবে। আপনার জীবনের ভৌতিক এক্সপেরিয়েন্স গুলো এই যে এত লিসনার যারা ওয়েট করে ভূত স্টুডিওতে, তারা শুনবে। সো এখন আমরা আফিয়ার কাছে চলে যাব এবং একের পর এক তার জীবন থেকে ভৌতিক এক্সপেরিয়েন্স গুলো শুনবো। শুনি আমরা আপনার কাছে একদম প্রথম থেকে আপনার জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো শুনবো। এখন আমি আপনাদের সামনে আমার প্রথম ঘটনাটি শেয়ার করব। আমার প্রথম ঘটনাটি হচ্ছে, আমি যখন মাদ্রাসায় মিশকাতে পড়াশোনা করি তখন আমার এক ছাত্রী বলছিল, আমি মাদ্রাসায় আমি কখনো আবাসিক থাকিনি, তো 2 মাস আমাদের বিভাগের জন্য মানে বোর্ড পরীক্ষার জন্য আবাসিক থাকতে হয়েছিল। তো তৎকালীন সময় আমার যার সাথে আমার সিট ছিল, কারণ মাদ্রাসার ভিআইপি একটা রুম ছিল, এখানে খাটের সিস্টেম ছিল। তো আমার পাশে যে বেডে ছিল, যে মেয়েটা ছিল, ওর সাথে আমার খুব বন্ডিং খুবই ভালো ছিল। তো মানে ওর মধ্যে অনেকেই মানে সবাই একটা অদ্ভুত কিছু লক্ষ্য করতে পারতো, বাকি আমি কখনো সেটা বুঝতে পারিনি। ও সবসময় আমার সাথে ফ্রেন্ডলি, মানে ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো একদিন আমরা বসে আছি, তো বিশেষ করে ও চুল, বড় চুল যদি কারো থাকে সেটা অনেক পছন্দ করতো, বাকি ওরও অনেক বড় চুল ছিল, দেখতে খুব সুন্দর ছিল। তো ওর মতো আমার চুল হওয়ার কারণে ও আমার প্রতি ওর একটা আকর্ষণ ছিল, কিন্তু এটা আমি কখনোই বুঝতে পারিনি। পরবর্তীতে একদিন আমি মাদ্রাসায় গোসল করে চুল ছেড়ে বসে আছি, তো তৎকালীন সময় ও আমার পাশেই ছিল। তো ও যখন ওর চুল শুকাচ্ছিল বা ও চুল ছেড়ে বসে আসছে, তো তৎকালীন সময় আমি হচ্ছে ওর চুলের উপর দিয়ে মানে পড়া পড়ে গেছিল। তো এটা আমি বুঝতে পারিনি। এরপর থেকে মানে ও আমার প্রতি একটু রাগান্বিত ছিল, কিন্তু এটা আমাকে কখনোই বুঝতে দেয়নি। পরবর্তীতে যখন মানে ও আমার সাথে একটু ভিন্ন রকম আচরণ শুরু করলো, পরে আমি বুঝতে পারলাম যে হয়তো কোনো জিনিসের উপরও আমার প্রতি রাগান্বিত আছে। বাকি পড়ার সময়, মোতালার সময় সবসময় একত্রে করতো। পরবর্তীতে যখন আমাদের মাদ্রাসায় খতমে বুখারীর অনুষ্ঠান, তো যারা বিদায়ী ছাত্রী তাদের সাথে আমরা সবাই একত্রে ছিলাম একটা রাত। সেদিন ও মানে ওই দিন আমাদের মাদ্রাসায় যে মুহতামিমা ছিলেন, বড় হুজুরের ওয়াইফ, উনি খুবই অসুস্থ ছিলেন। তো তৎকালীন সময় উনি রাতে
ওকে ডেকে বলতেছে যে ও গেছে খালামনির কাছে, এখন বলতেছে আমি মানে ওকে জিজ্ঞাসা করতেছে তুমি কি আমাকে একটা জিনিস এনে দিতে পারবা, আমার খুব ইচ্ছে হচ্ছে। তখন ও বলতেছে যে জি বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো। পরে বলতেছে তৎকালীন সময় আমের মানে ইয়ে ছিল না, সিজন ছিল না, তো ও একটা কাঁচা আম খেতে চেয়েছিল খালামনি। তো ও মানে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট যাবে, তো কিভাবে যেন এক ঝুড়ি কাঁচা আম এনে খালামনির সাথে রেখে দিছে। তো তখন উনি অনেক অবাক হলেন। পরে ওকে ডেকে জিজ্ঞাসা করলেন যে তুমি কে, আসলে সত্য করে বলো। তো এমনিতে ও কখনো একটা বিশেষ যে ওর ভিতরে আমরা সবাই যে লক্ষণটা পেয়েছিলাম সেটা হচ্ছে ও কখনো আমাদের কিচেনে যেত না, মাদ্রাসার যে বাবুর্চি খানা ছিল ওইখানে ও কখনোই যেত না। আর কেউ যদি আগুন জ্বালাতো তো তার উপর অনেক রাগ করতো। বাকি প্রায় সময় দেখা যায় আমরা রাতে উঠে তাহাজ্জুদের পরে একটু তেলাওয়াত করতাম কিংবা হচ্ছে কিতাব মোতালা করতাম। তো তৎকালীন সময় ও করতো, কিন্তু ও নামাজ পড়ে কোনো কিছু করতো না, তো বলতো যে আমার মোতালা শেষ। তখন আমরা জিজ্ঞাসা করতাম যে কিভাবে তোমার শেষ হলো, আমরা তো সে ফজর অব্দি বসে আছি। তখন ও বলতো যে আমি তো দেখছি। পরবর্তীতে ক্লাসে সব পড়াই পারতো, কিন্তু ও এরকম ছিল যে কিতাবের দিকে তাকাইছে আর ওর কোনো কিছু প্রয়োজন নেই, ওইটা পুরো হুবহু একেবারে কম্পিউটারের মতো পুরো বলে দেয়। তো এরকম সবাই ওকে অনেক ভালোই জানতো। পরবর্তীতে যখন খালামনি ওর উপর একটু কঠোরতা করলো যে আসলে তুমি কি, সত্য করে বলো। আর ওর মা আসতেন, মানে ও এমন ভাবে মাদ্রাসায় ভর্তি হয়েছে কেউ বুঝতে পারেনি যে ও ভিন্ন কোনো জাতি। তো আন্টি প্রায় বিকালে আসতেন, আসার সময় খুব সুস্বাদু কিছু খাবার, মিষ্টি জাতীয়, যেমন পায়েস কিংবা হচ্ছে প্রায় সেই পিঠা যেটাকে বলে সে পিঠা নিয়ে আসতো। তো এটা সবাই মানে খেত। আর এটার এতটা ঘ্রাণ হতো যে এটার স্মেলে পুরো মাদ্রাসাটা হচ্ছে একেবারে, গোটা মাদ্রাসা হয়েছে। তো মানে এত ঘ্রাণ কিসের আসতেছে, কেউ ভাবতো যে আতরের ঘ্রাণ। তো এরকমই চলতেছিল। তো আমাদের মাদ্রাসার খতমে বুখারীর আগের দিন আমরা সবাই হচ্ছে সাদা কালার ড্রেস আমরা সবাই নিই। তো তৎকালীন সময় ও সাদা কালার ড্রেস মানে যারা পরে তাদের প্রতি একটু আকর্ষণ ওর বেশি থাকে। তো তখন হচ্ছে যে আমরা সাজুগুজু করছিলাম, তো যার কারণে সবাইকে একটু ডিফারেন্টলি লাগতেছিল। যখন আমরা মাদ্রাসা, আমার একটা বক্তৃতা ছিল তৎকালীন সময় খতমে বুখারী বড় আপুদের নিয়ে। তো সে বিদায়ী ভাষণে আমি যখন কথা বলতেছিলাম তো ও আমার দিকে অনেক রাগান্বিত চেহারায় তাকাচ্ছিল। তো কেন তাকাচ্ছিল আমি বুঝতে পারছি, মানে একটু বুঝতে পারতেছিলাম না। কারণ ওর কথা হচ্ছে যে আমি সবসময় ওর কথাই শুনবো, ওর সাথে বসবো, ওর সাথে সবকিছু করবো, কারোর সাথে কিছু করতে পারবো না। ও এরকম করতো, আমাকে খুব ভালোবাসতো। পরবর্তীতে যখন এই আমটা এনে দিল, পরে খালামনি অনেক জিজ্ঞাসা করার পর বলতেছে যে আমি মানুষ না। পরে বলে তুমি কি তাহলে? পরে বলতেছে আমি হচ্ছে পড়ি। পরে ওর অ্যাড্রেস জিজ্ঞাসা করলো, কোথা থেকে আসছে, তো কাদের বাসায় থাকে। ওরা হচ্ছে আমাদের মাদ্রাসা থেকে একটু হেঁটে গেলে একটা অ্যাপার্টমেন্ট ছিল, তার পেছনে ওর থাকতো। আর মাদ্রাসা যখন ভর্তি হয়েছে কেউ এতটা দীর্ঘটা সময় 15টা বছর মাদ্রাসায় পড়াশোনা করছে, কখনো কেউ বুঝতে পারেনি যে ও ভিন্ন কোনো জাতি। ওর মা আসতো, ওর ছোট একটা ভাই ছিল। তো এর থেকে মানে সবচেয়ে মজাদার যে বিষয়টা সেটা হচ্ছে পরবর্তীতে আমাদের মাদ্রাসায় ওর সাথে কেউ আর কথা বলতো না, মানে অনেক ভয় পেত অনুষ্ঠানের দিন। যে আসলে কি, ও আমার সাথে অনেক ট্রাই করছিল কথা বলার, আমিও ভয়ে কখনো কথা বলিনি। পরবর্তীতে আমাদের মাদ্রাসায় বিদায় সময় আসে, সবাই মাদ্রাসা থেকে বিদায় হয়ে যায়। পরবর্তীতে যখন মানে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর সাথে ওর মানে কখনোই বন্ডিং মিলতো না। ও একটা কথা বলতো যে আমি হুজরাত খানা আজকে গুছাবো, ও বলতো যে না তোকে দিব না, মানে এরকম ছিল ওদের সবসময় ঝগড়াঝাটি ওদের মাঝে লেগেই থাকতো। তো পরবর্তীতে ওর মানে ওদের অবস্থার সাথে যেমন তেমন না, খুব নিম্ন শ্রেণীর একটা জায়গায় ওর বিয়ে হয়। তো হওয়ার পর যখন ও প্রেগনেন্ট ছিল, তো ডেলিভারির সময় ওর হাজবেন্ড মানে প্রপারলি সিজার করতে হবে, প্রপারলি সব টাকাগুলো ম্যানেজ করতে পারেনি, খুব বড় অঙ্কের অ্যামাউন্ট প্রয়োজন ছিল। তখন হচ্ছে মানে ওই দিন রাতে, ওর নামটা বলি সাফিয়া রাফা। তো সাফিয়া রাফা কি করে, মানে খুবই পেরেশানির মধ্যে, ডক্টর বলতেছে যে যদি
ওটিতে মানে ঢোকাতে হয়, আপনাদের সই লাগবে যে আপনারা যে অ্যামাউন্ট ধার্য করা হয়েছে তা দিয়ে দিবেন। দেওয়ার পরে ঢোকাতে হবে, এর আগে ঢোকানো যাবে না। তো তখন মানে ও স্বপ্নেতে দেখলো যে ওর নাম ছিল সাফিয়া রাফা, ওই পরীটা যে আমার ছাত্রী বোন ছিল। তো সাফিয়া রাফা এসে ওর সাথে বলতেছে যে তোমাদের ওয়ার্ড্রোবেই তো টাকা আছে। তখন মানে অনেক হয়ে গেল যে ওকে এতদিন স্বপ্নে দেখলাম না, আজকে কেন আমি স্বপ্নে দেখলাম। পরে উঠে যখন ওর হাজবেন্ড কে বললো বিষয়টা, সত্যি তারা তখন ওয়ার্ড্রোব খুলে দেখে যে মানে যতটুকু টাকা ওদের প্রয়োজন ছিল তার থেকেও বেশি কিছু টাকা আছে। এরপর হচ্ছে ও যখন আমরা একত্রে ছিলাম তখন আমাদের মাদ্রাসায় এক খালামণি তো ব্রেসলেট পরে আসছিল স্বর্ণের। তো পরের কারণে আমি বলছিলাম যে খুব সুন্দর ব্রেসলেটটা। তো এটা বলার পর আমি শুয়ে আছি রাতে, তখন 3টে কিংবা 3:30 বাজবে, মানে তাহাজ্জুদের সময় আমি আমার বাসায় ঘুম থেকে উঠলাম। ঠিক তখন আমি দেখলাম যে আমার বালিশের পাশে একটা হচ্ছে লাল রঙের মানে একটা বক্স। তো কিসের বক্স আমি ভাবছি যে হয়তো আমার আম্মু রেখে গেছে। পরবর্তীতে যখন বক্সটা করলাম দেখলাম যে সেই ব্রেসলাইটটা মানে আমি যেটা সেই 2 বছর আগে বলছিলাম যে খুব সুন্দর সেটাই। পরবর্তীতে মানে ওকে আমি আবার মানে আমি ওকে অনেক স্মরণ করতেছিলাম সারাদিন যে আমি তো এটা শুধু ওকেই বলছিলাম, আর কাউকে বলিনি, তাহলে এটা কিভাবে এখানে আসলো। পরবর্তীতে আমি ওই দিন স্বপ্নে দেখি যে ও আমাকে বলতেছে তুই না এটা খুব পছন্দ করেছিলি তাই তোকে আমি দিয়ে গেলাম। এরপর হচ্ছে আমাদের মাদ্রাসা থেকে আবার আমাদের তখন বিদায়ী অনুষ্ঠান যখন হয় আমাদের ফারিগের পরের বছর, তো তখন আমাদের সবাইকে দাওয়াত করে মাদ্রাসা থেকে। তো তখন সবাই আসবে, ম্যাক্সিমামই বিবাহিত, সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। তো তখন আমরা সবাই ওকেও দেখতে পেলাম, ও এসে আমার পাশে বসছে। তখন আমি বললাম যে তুমি কিভাবে আসলা? পরে বলতেছে যে আসলাম অনেকদিন পর দেখা করতে। তো প্রায় এখনো আমাদের মাদ্রাসায় যদি কখনো কোনো হাজতের প্রয়োজন হয়, বিশেষ করে কোনো কিছুর প্রয়োজন হয় যে এটা কমতে আসছে বা এটা লাগবে, যখন ওর কথা স্মরণ করা হয় সাথে সাথে মানে ওই জিনিসটা হাজতটা পূরণ হয়ে যায়। যেমন চালের প্রয়োজন ছিল, ওকে মানে স্মরণ করছে বা করছে, সাথে সাথে ও এসে দেখে যায় মানে দিয়ে যায়, এমন ভাবে দিয়ে যায় যে কেউ বুঝতে পারে না। পরবর্তীতে ও বলে যায় বড় হুজুরকে কিংবা হচ্ছে ইয়েকে। তাই এখন ওর একটা মেয়ে বাচ্চা আছে। এটা ছিল আমার প্রথম ঘটনা। আমি আমার দ্বিতীয় ঘটনাটা বলবো। আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে তখন আমি দাওরায়ে হাদিস পড়ি। তো একদিন আমি মাদ্রাসা থেকে আসতেছি, তো আসার পথে আমাকে হচ্ছে প্রত্যেকটা দিন সকালে আমার বাবা দিয়ে আসতেন, তো আব্বু আমার আসার সময় নিয়ে আসতো। বাবা হচ্ছে আমার চাচাকে আমি বাবা বলি। তো উনি আমাকে দিয়ে আসতেন, আসার সময় আমার আব্বু নিয়ে আসতেন। তো প্রায় সময় আব্বু বলতো যে যখন ব্যস্ত থাকতো তখন বলতো যে তুমি এসে পড়ো, যেমন ফারিহা বা মানে আমার ফ্রেন্ডের সাথে এসে পড়তে। তো একদিন আমি আমার বান্ধবীর সাথে আসতেছি, প্রতিমধ্যে একটা ছেলে মানে হুজুরই ছিল, বাকি দেখতে মনে হয়েছিল সম্ভবত 21 কিংবা 22 বছর। তবে ছেলেটা এতটা সুদর্শন ছিল যে মানে এরকম আমি কখনো এত মানুষ দেখছি, এত জায়গা সফর করছি, কখনো এরকম মানুষ আমি দেখিনি এতটা মানে কি বলবো মানে অনেকটা সুন্দর ছিল। তো এভাবে আমার পেছনে পেছনে পিছু নিয়ে আমার বাড়ি পর্যন্ত আসলো। আমি তখন মানে রিক্সা যখন উঠলাম সেই রিক্সাতেও আবার প্রায় যখন আমার আব্বু গাড়ি নিয়ে আমাকে মানে নিয়ে আসতেছে, তো তখন ও পিছনে পিছনে মানে গাড়ির পিছনে হয়তো বাইক দিয়ে নসে হেঁটে হেঁটে কিভাবে যে যেত বুঝতে পারি না। তো এখন এভাবে আমি 3 দিন দেখার পর একদিন আমার আব্বুকে বললাম যে আব্বু এরকম একটা লোক আমার পেছনে পেছনে আসে, তো একটু দেখো। তো একদিন আমাদের গাড়ির ড্রাইভার ছিল না, আপু খুব অসুস্থ ছিলেন যে গাড়ি ড্রাইভিং করবে এতটুকু ছিল না, হাতে ব্যথা, যার কারণে আমরা রিক্সায় যাই। তো আসার পথে ওই ছেলেটা পিছনে রিক্সা ছিল, তো আমি পিছন থেকে তো রিক্সার পিছন থেকে দেখা যায় পিছু কোনো রিক্সা আসলে। তবে আমার আব্বুকে বললাম যে আব্বু দেখো পিছনে পিছনে হয়তো বা আসতেছে, আমি দেখছি। তো আব্বু যখন মানে তাকালো তখন আমাকে অনেকগুলো বকা দিল যে শুধু শুধু মাথার মধ্যে বাজে চিন্তা ফিকির থাকে তোমার, কোথায় কেউই তো নাই, পিছনে হয়েছে একটা বাইক, এরকম আব্বু বলতো। পরবর্তীতে এভাবে অনেক দিন শুনতে লাগলো। আমার আম্মুকে আমি একদিন বলছিলাম যে আম্মু দেখো পিছনে তাকাও আছে,
তো আম্মু যখন তাকাতো ছিল না, মানে এরকম ছিল। আমার ফ্রেন্ডরা দেখতো কিন্তু আমার আম্মু কখনো, আমার আম্মু দেখতে পাইনি। পরবর্তীতে মানে যখন মানে খুব ভয়, মানে আমি যখন বাসায় শুয়ে থাকতাম রাতে, আমি আবার সবসময় একা শুই আমার ছোট বোন মাদ্রাসা থাকার কারণে। তো তখন শুয়ে আসছি, চোখ বন্ধ করছি, মনে হচ্ছে যে আমার মানে আশেপাশে। তো যখন তাকাতাম আমি দেখতাম, দেখার সাথে সাথে পরে আর দেখতাম না, এরকম হতো। তো আমাদের কম্পিউটার রুমে যখন বসতাম, সে কম্পিউটারের বিশেষ করে ডান সাইডে আমাদের ড্রেসিং টেবিলের ওইখানে প্রায় দেখতাম যে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তো আমি আম্মু বলে চিৎকার করতাম, আম্মু এসে আমাকে বকা দিত যে শুধু শুধু এভাবে চিৎকার করিস, এরকম করতো। তো পরবর্তীতে আমার আম্মু হচ্ছে বাংলাদেশি না, আম্মু হচ্ছে মিশরে, আমার জন্মস্থান, আমার নানু বাড়ি হচ্ছে মিশর। তো পরবর্তীতে আমরা প্রায় বছর কয়েক পর পর যাওয়া হয়। তো ওখানে আমরা মামা বাড়িতে বেড়াতে গেলাম 2 বছর আগে। হ্যাঁ, তো যাওয়ার পর ওখানে আমার ছোট মামাতো বোন, একত্রে মামাতো বোন আর আমি বিকাল দিকে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের অপোজিটিভ সাইডে অনেক সময় একটা স্পেস আছে বাগানের মতো। তো ওখানে নানু বাড়ি থেকে দেখা যায়, হাঁটতে আসলাম। আমার ছোট বোনটা আবার ওইখানে নাগরিক, তো সবকিছু ছেড়ে ও তো জন্মস্থান এখানে থাকার কারণে সব ছেড়ে তো আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর এখানে আমি একটা লেকের পাড়ের পাশে হচ্ছে একটা দোলনা ছিল। তো আমি দোলনাতে বসে, এখন আমার বোন বলতেছে যে আপনি মেকআপ উঠিয়ে ফেলো তাহলে খুব সুন্দর লাগবে, বা আমি লিপস্টিক পরছিলাম। তো এগুলো নিয়ে ও অনেক কথা বলতেছিল যে রোদের আলো আসতেছে, তুমি মেকআপ খুলে ফেলো, ভালো লাগবে, সুন্দর লাগবে, এরকম অনেক কথা বলার কারণে আমি, আশেপাশেও কোনো মানুষ ছিল না যে পর্দার খেলাফ হবে না, তা আমি মেকআপটা তুলে দাঁড়ালাম। ঠিক তখন আমি যখন আমার ডান সাইডে তাকালাম, হ্যাঁ ডান সাইডে তাকালাম, তখন সাথে সাথে ওই লোকটাকে আমি দেখতে পেলাম। তো দেখতে পাওয়ার সাথে সাথে আমি চমকে উঠলাম যে আসলে এই লোকটা, আমি একে তো আমি অনেকদিন যাবত চিনি, মানে চিনি বলতে কি আমি দেখি। পরবর্তীতে আমার এই ছোট বোন ও আর ও দেখছে, আম্মু আব্বু দেখতে পায় না, আমার ফ্যামিলির কেউ ওকে দেখতে পায় না। দেখতে পায় হচ্ছে আমার ফ্রেন্ড বা কি, মানে অন্য কোনো পার্সনকে আমি বললে তারা দেখতে পায়। পরবর্তীতে আমার ওই বোনটা বলতেছে কি তুমি তুমি এখানে কেন আসছো, আমার আপু। তো আমিও, আমার কেন আমাকে দেখে ফেললো। আমাদের বাসায় আমার চাচাতো ভাই 6 জন, 6 চাচার 6টা ছেলে থাকে, একই বাড়িতে আমরা থাকি বিভিন্ন ফ্ল্যাটে। তো কখনো আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমাদেরকে দেখতে পারেনি যে আমাদের গায়ের রংটা কেমন। পর্দার ব্যাপারে আমার আব্বু খুবই সচেতন। তো দেখে ফেলার কারণে আমার খুব রাগ উঠলো যে কেন এখানে আসলো এরকম করে। তখন আমি গিয়ে, আমাকে কখনো লোকেশন থেকে ডাকও দেয়নি, কথাও বলেনি, কিছু করেনি। তো তখন আমি গিয়ে তাকে সালাম দিলাম। তো হালকা একটু স্পেস রেখে আমি তাকে সালাম দিলাম। তো সে জবাব নিয়ে আমাকে, আমি জিজ্ঞাসা করলাম আপনি কি, আপনি এখান পর্যন্ত কেন চলে আসছেন, আপনাকে তো আমি এখানে কখনো, এখানে আপনার আসারই কথা না, আপনি থাকেন হচ্ছে বাংলাদেশে থাকেন মিরপুরে, তো এখানে আপনি কিভাবে এলেন। তখন বলতেছে যে তোমাকে দেখতে আসছি। তখন মানে আমি অনেক ভয় পেয়ে গেলাম যে উনি এই সমস্ত কথা কেন বলতেছে। তো আমরা 2 বোন চিৎকার করে আমরা এখানে চলে আসলাম। তা আসার পর আমি এসে আমার মামিমাকে বললাম। তো মামিমাকে বলার পর উনি বিষয়টা কোনো সিরিয়াস নিল না। পরে যখন আমি আব্বু আর আম্মুকে খুব কান্নাকাটি করে বললাম যে আমি খুব ভয় পাচ্ছি, উনি কেন এরকম, মানে এক কথায় ওয়াশরুমটা ব্যতীত যত স্থান আছে আমি সব জায়গায় তাকে দেখতাম। তো পরবর্তীতে ও হচ্ছে যে কি করছে, আব্বুকে যখন বললাম আব্বু একটু বিষয়টা অনেক সিরিয়াস নিল। তো পাশে ওই যে মিশরের যে ইয়েটা আছে না, কি বলে এটাকে, বিশ্ববিদ্যালয়ের কিছুটা দূর হেঁটে গেলে একটা মসজিদ আছে। তো এই মসজিদে এক ইমামকে বললো, ইমাম বললো যে এটা কেমন, কিছুই না, এই কাল্পনিক বিষয়, হয়তোবা অনেক চিন্তা ফিকির করে এই কারণে এরকম হয়েছে। তো কিছু কি যেন দিল, পানি পড়া নাকি আর কি কি যেন দিয়েছিল। তো সেইগুলো হচ্ছে আমি খেলাম, নাকি মানে খুবই পরিবর্তন ঘটলো না, বরঞ্চ আমি আরো বেশি দেখলাম। তখন আমাকে বলতেছে যে মাদ্রাসায়
মানে আমি ভালো রেজাল্ট করতে পারবো না, এভাবে যদি আমি বিভিন্ন জিনিস করতে মানে করা শুরু করি, বা কি আমার ক্যারিয়ার আমি কিছু করতে পারবো না, বা কি আমি মেডিকেলও পড়তে পারবো না, এরকম আমাকে অনেক ভয় দেখাতো। যে আমি যদি ওকে কোনো হোস্টেলের পানি ধারা ছিটা দিতে চাই বা করতে চাই, তাহলে আমি কখনো ভালো রেজাল্ট মানে আমার জীবনটা সুন্দর করে গড়ে তুলতে পারবো না। তো এগুলো আমি আমার আম্মুর বুকে যখন বললাম, তখন তার আরেকটু বেশি সিরিয়াস হলো। তো হওয়ার পর এখানে আমার প্রায় 15 দিনের মতো ছিলাম। তো 15 দিনে দ্বিতীয় দিন আমি গোসল করি, এখানে খোলা অনেক বড় একটা বারান্দা, সে বারান্দার এখানে আমি দাঁড়িয়ে আছি। তো এমন সময় একটা মহিলা, মানে এখানে তো আমার প্রায় অনেক বছর পর যাই, এখানে কারোর সাথে পরিচিত না, শুধু আমার নানু মামা মানে মামা মামি আর হচ্ছে আশেপাশে কয়েকটা ফ্রেন্ড। তো কেউ আমাকে চেনে না। তো হঠাৎ এখান থেকে এক মহিলা আমাকে মানে এসে বলতেছে, কেমন আছো, বাংলা ভাষায় কথা বলতেছে, কিন্তু ওনার দেখে বা সবকিছু যতটুকু মনে হলো ওখানে অনেক স্থানীয় প্রভাবশালী একটা ফ্যামিলির। তো ওইখানে আমাকে জিজ্ঞাসা করতেছি, কেমন আছো? তখন আমি বলতেছি যে কি আপনি, সালাম দিলাম, সালাম দিয়ে বলতেছি যে কি আপনি। তখন বলতেছে, তুমি আমাকে চিনবে না, না চেনারই কথা, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তখন আমি বললাম, আপনি আমাকে কখনো দেখছেন? তারা বলে, হ্যাঁ অনেক দেখছি। এগুলি বলে তো আমি ভাবলাম যে কি এটা অদ্ভুত রকম কথা বলতেছে, আমি মামিমার রুমে চলে গেলাম। তো আমার একটা বিষয় কি, আমি যখন ঘরে একা একা থাকি, তখন আমি গুনগুন করে হয়তো বা তেলাওয়াত বা গজল এগুলো করতে থাকি, আমি গেতে থাকি। তো উনি যখন মানে শুনতেছিলাম আমি তেলাওয়াত করতেছিলাম, তখন ওনা হ্যাঁ আমি তেলাওয়াত করতেছিলাম, তো উনি শুনছিল। শোনার পর উনি এসে আমাকে জিজ্ঞাসা করতেছে, তুমি কি হাফেজা? তখন আমি যখন বললাম জি আমি হাফেজা, তো আমার দিকে এমন ভাবে উনি তাকালো যে আমি মিথ্যা একটা কথা বলছি বা এরকম কিছু। পরবর্তীতে যখন মাম্মা মানে ওনাকে ডাইনিং টেবিলে অনেক খাবার দিল এখানে উনি খাওয়ার জন্য, তখন উনি বসলো। আর আমাদের দেশে যেভাবে আপ্যায়ন করা হয়, বেড়ে দেওয়া হয়, ইয়ে করে দেওয়া হয়, এখানে আমি যতটুকু দেখছি সবসময় টেবিলের উপরেই খাবার থাকে, গেস্ট যারা থাকে তারা নিচেটা নিচে খেয়ে নেয়। তো উনি আমাকে ডাকতেছে, তখন বলতেছে ওকে ডাক দাও, মাম্মাকে, আমার মান্না বাবা ওনাকে খুব ভালোই ছিলেন, একত্রেই থাকে। তখন বলতেছে যে আমাকে ডাক দিতে। তো উনি আমাকে বলে যে আফিয়া আসো। তখন আমি অনেক ভয় পেয়ে গেলাম, মাম্মাকে জিজ্ঞেস করতেছি যে মাম্মা তুমি কি, উনি আমার যখন কিচেনে আসছে তখন বলতেছে তুমি কি বলছো যে আমার নাম আফিয়া? তখন বলে না তো আমি বলিনি। আমি তাহলে উনি আমার নাম জানলো কি করে? পরে মানে এটা আমার আম্মু তো তখন আবার একটু ঘুরতে গেছিল বাহিরে। তো ওই মহিলাটা প্রায় মাগরিব পর্যন্ত এখানেই ছিল। পরবর্তীতে সে আবার তার পরের দিন সকালে আসলো। সকালে যখন আসলো তখন আমি মানে আমার একটা অভ্যাস, সেটা হচ্ছে বিকালে মানে আমার যখন আছে তখন গোসল করি, এই কারণে আমার সবসময় সর্দি লেগেই থাকে। তো তখন আমি খুব অসুস্থ ছিলাম। তো গোসল করে আমি চুল পিছিয়ে বসে আছি, মানে খুব শীত করতেছে, চুল দিয়ে শরীর পিছিয়ে বসে আছি। তো তখন উনি এসে মানে বলতেছে এইভাবে বসে আছো কেন, চুলগুলো মুছো। তখন আমাকে বলতেছে দাও আমি মুছে দিই। উনি আমাকে যখন আমি মানে অনেক দ্বিমত প্রকাশ করলাম যে না লাগবে না ঠিক আছে, তখন উনি জোর জবরদস্তি করে আমার চুল মানে মুছতে আসলো। তো উনি যে আমার চুল মানে মুছে দিচ্ছিল, মানে আমি কিভাবে বলবো, আমি বুঝতে পারিনি যে আমার চুল কেউ ধরতেছে, মানে এতটা আলতো ভাবে, মানে মনে হচ্ছে এমনিতেই আমি বসে আছি, চুলগুলো ফ্যানের বাতাসে হয়তো উঠতেছে এরকম। তো পরবর্তীতে এভাবে তো গাইস আজকের জন্য আমি আর চাচ্ছি না সেকেন্ড সেগমেন্ট এত বড় করতে। আপনাদের মাঝে আমাদের পছন্দের শান্ত ভাই চলে আসবে আপনাদের জন্য থার্ড সেগমেন্ট করতে। তো অনেক বড় ঘটনা হয়েছে, আমরা জানি আপনারা পুরো বোর হয়ে গিয়েছেন, কিন্তু না ঘটনাটা আমার কাছে একটু ভয়ঙ্কর প্লাস একটু ভালো লেগেছে। তো আপনারা চাইলে ঘটনা বোর হয়েন না। তো আজকে আমরা শান্ত ভাইয়ের মাধ্যমে থার্ড সেগমেন্টটি শুরু করছি। তো আজকের জন্য এস এম ওয়াফি অন্ধকার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ যদি আমাকে
তৌফিক দেয় এবং আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে ক্লাস 7 উঠতে পারি, এবং ক্লাস 7 উঠলে আমি সিজন 2-তে আপনাদেরকে আমি মানে আপনাদের সাথে আমার দেখা হবে। তো আমি চাচ্ছি আজকের জন্য FM ওয়াফি হিসাবে তো আজকে আমি বিদায় নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। আমাদের পরের ভিডিও হবে সামনের বছর। হ্যাপি নিউ ইয়ার, আপনারা শুভ হ্যাপি নিউ ইয়ার। এইটুকুই, এই কথাটা বলে আজকের জন্য আমি বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, স্টে উইথ টিউনাস, হ্যাপি নিউ ইয়ার। এরই সাথে বিদায় নিয়ে নিল SM ওয়াফি। তো আজকে আমরা বেশি দেরি করব না, আমাদেরও বিদায় নিতে হবে। শুরু করছি আজকের থার্ড সেগমেন্ট। আমাদের এক ভাই, মেক্সিকো প্রবাসী ভাই পাঠিয়েছে, শুরু করতে চাচ্ছি। আমি মেক্সিকোতে থাকি, আমার নাম মাহফুজ। তোমাদের অন্ধকার আমার খুব ভালো লাগে, তাই আমি মেক্সিকোতে কিছু হরর প্লেস নিয়ে লিখতেছি। আশা করি ভালো লাগবে। মেক্সিকোর কুখ্যাত হন্টেড প্লেসগুলো: আইসলা ডি লাস মোনেকাস, পুতুলের দ্বীপ সবচেয়ে ভয়ঙ্কর। সোচিমিলকো, মেক্সিকো সিটি, দ্বীপ জুড়ে শত শত জ্বলন্ত পুতুল, ভাঙা চোখ, কাটা হাত। কথিত আছে এক ছোট মেয়ে পানিতে ডুবে মারা যায়। দ্বীপের মালিক ডন জুলিয়ান পুতুল জ্বলাতো আত্মাকে শান্ত করতে। লোকজন বলে পুতুলগুলোর চোখ নড়ায়, রাতে ফিস ফিস শব্দ আসে, ক্যামেরা নিজে নিজে বন্ধ হয়ে যায়। ডন জুলিয়ানকেও পরে একই জায়গায় ডুবে মৃত পাওয়া যায়। লা কাসা দে লাস বুরুজাস, ডাইনি বাড়ি। রোমা নর্থ, মেক্সিকো সিটি, বাইরে থেকে সুন্দর কিন্তু ভিতরে ঢুকলে দম বন্ধ করা অনুভূতি। একসময় এখানে ডাইনি মহিলা থাকতো বলে বিশ্বাস। রিপোর্ট, জানালা নিজে নিজে খোলে, কালো ছায়া সিঁড়িতে বসে থাকে, রাতে হাসির শব্দ। 3 নম্বর হসপিটাল দেল নিনো জেসুস, মেক্সিকো সিটি, পুরানো শিশু হাসপাতাল, বহু শিশু অবহেলায় মারা যায়। লোকজন বলে ছোট পায়ের শব্দ, বাচ্চাদের কান্না, ফাঁকা করিডোরে খেলনার আওয়াজ। এল পেনন্ডি দি বেলেন সেমিটারি, গুদালজারা, 1848 সালে কবরস্থানে ভ্যাম্পায়ার কবরের জন্য বিখ্যাত। কিংবদন্তি, এক অজানা লোক শিশুদের রক্ত খেত, তাকে পুঁতে রাখা হয় কবরের ভেতর থেকে, গাছ গজায় রাতে, কবর থেকে শব্দে ছায়ামূর্তি হাঁটে। হোটেল ক্যালিফোর্নিয়া, টোরাস সান্তোস, অনেকে ভাবে এটা এগোলাস গানের আসল অনুপ্রেরণা। অতিথিরা বলে দরজা খুলে যায়, আয়নার অন্য মুখ, ঘুম ভাঙলে মনে হয় কেউ তাকিয়ে আছে। কেন মেক্সিকো এত ভয়ঙ্কর? প্রাচীন অ্যাজটেক রিচুয়াল, গণকবর, যুদ্ধ, মৃত্যু, সংস্কৃতি, পুরানো স্থাপনা প্লাস লোককথা। এরই সাথে সাথে আজকে আমাদের শেষ হয়ে গেল থার্ড সেগমেন্ট। এই বছরে আমরা অনেক কিছু করেছি এবং বিভিন্ন আপনাদের ঘটনা শোনানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকল ঘটনা এবং আমাদের সাথে থেকেছেন। এবছরে আপনাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি। অন্ধকার থেকে দেখা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে পরের বছর। গুড নাইট অ্যান্ড বাংলাদেশ চিরজীবী হোক, ইনকলাব জিন্দাবাদ। বিদায়।